হ্যালো স্টুডেন্টস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ ক্লাস 9-এর ভূগোল ও পরিবেশ বসু মল্লিকের বই থেকে প্রথম অধ্যায় গ্রহ পৃথিবী এর অনুশীলনী পার্ট 3 প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আজকের প্রশ্ন দেখো 6 দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, প্রত্যেকটার মান 2। তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। 1 নম্বর প্রশ্ন দেখো, গ্রহ কি? এর উত্তর লিখবে, মহাকাশে ভাসমান যেসব জ্যোতিষ্ক কঠিন বা ঘনবস্তু দ্বারা গঠিত, যাদের নিজস্ব কোনো তাপ বা আলো নেই এবং যারা একটি নির্দিষ্ট নক্ষত্রের আকর্ষণে তার চারিদিকে একটি কক্ষপথে প্রদক্ষিণ করে, সেগুলি গ্রহ নামে পরিচিত। এরা নক্ষত্রের আলো আলোকিত হয়। পরিষ্কার রাতের আকাশে এদের স্থির উজ্জ্বল আলোকবিন্দু বলে মনে হয়, যেমন পৃথিবী একটি গ্রহ। 2 নম্বর প্রশ্ন দেখো, উপগ্রহ কাকে বলে? এর উত্তর লিখবে, যেসব জ্যোতিষ্ক কঠিন বা ঘন বস্তু দ্বারা গঠিত, যাদের নিজস্ব কোনো তাপ বা আলো নেই ও যারা একটি গ্রহের আকর্ষণে তার চারিদিকে প্রদক্ষিণ করে, সেগুলিকে উপগ্রহ বলে। এরা গ্রহ অপেক্ষা অনেক ছোট হয় এবং নক্ষত্রের আলোয় আলোকিত হয়, যেমন চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। পরে 3 নম্বর প্রশ্ন দেখো, গ্রহাণুপুঞ্জ কি? এর উত্তর লিখবে, মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের মধ্যে গ্রহাণুপুঞ্জের বলয় অবস্থিত। এই বলয়ের মধ্যে গ্রহের তুলনায় অনেক ছোট ছোট প্রস্তরখণ্ড এবং ধাতু রয়েছে। এই পাথরখণ্ডগুলিকে গ্রহাণুপুঞ্জ বা ছোট গ্রহ বলা হয়। এগুলি পৃথিবীর থেকে খালি চোখে দেখা যায় না, কিন্তু অনেকগুলি দূরবীন বা ছোট দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখা যেতে পারে। এর পরের প্রশ্ন দেখো, দিগন্ত রেখা কি? এর উত্তর লিখবে, সমুদ্র কিংবা বিশাল প্রান্তরের ধারে দাঁড়িয়ে দূরে তাকালে মনে হয় যে জলরাশি বা ভূমি এবং আকাশ যেন একটি বৃত্তরেখায় মিশে গিয়েছে। এই রেখাকে দিগন্ত রেখা বলে। এর পরের প্রশ্ন দেখো, আয়তনে গ্রহদের চেয়ে ছোট চাঁদকে আমরা এত বড় দেখি কেন? এর উত্তর লিখবে, চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। পৃথিবীর তুলনায় চাঁদ অনেক ছোট, প্রায় 50 ভাগের 1 ভাগ মাত্র। কিন্তু চাঁদের থেকে পৃথিবীর দূরত্ব 3,84,400 কিলোমিটার। সেই জন্য চাঁদ আকারে ছোট হলেও স্বল্প দূরত্বে অবস্থান করায় চাঁদকে পৃথিবী থেকে বড় দেখায়। অন্যদিকে অন্য গ্রহ বা উপগ্রহগুলি চাঁদ থেকে আকারে বড় হলেও বেশি দূরত্বের কারণে এদের ছোট দেখায়। এরপরে প্রশ্ন দেখো, মহাকাশ থেকে পৃথিবীকে কেমন দেখায়? এর উত্তর লিখবে, গোলাকার পৃথিবীকে ঘিরে রয়েছে বায়ুমণ্ডলের চাদর। এই বায়ুমণ্ডলের মেঘে সূর্যের আলো পড়ে ঝকঝক করে। পৃথিবীর বাইরে থেকে বরফে ঢাকা পার্বত্য অঞ্চলগুলি এবং সুমেরু প্রদেশ দুটিতে আলো পড়ে ঝকঝকে সাদা দেখায়। পৃথিবীর বনভূমি অঞ্চল নীলাভ ও সবুজ রঙের, কৃষিক্ষেত্র এবং তৃণভূমিগুলিকে ফিকে হলুদ রঙের এবং মরুভূমি অঞ্চলগুলিকে রক্তাভ হলুদ দেখায়। যেহেতু পৃথিবীর বেশিরভাগ অংশই 4 ভাগের 3 ভাগ সমুদ্রের জলে ঢাকা, তাই পৃথিবীর বাইরে থেকে তার বেশিরভাগ অংশকেই নীল রঙের দেখায়। এই জন্য পৃথিবীকে নীলগ্রহ বলা হয়। এরপরে 7 নম্বর প্রশ্ন দেখো, কোন গ্রহকে নীল গ্রহ বলে এবং কেন? এর উত্তর লিখবে, পৃথিবীর বনভূমি অঞ্চল নীলাভ ও সবুজ রঙের, কৃষিক্ষেত্র এবং তৃণভূমিগুলিকে ফিকে হলুদ রঙের এবং মরুভূমি অঞ্চলগুলিকে রক্তাভ হলুদ দেখায়। যেহেতু পৃথিবীর বেশিরভাগ অংশই 4 ভাগের 3 ভাগ সমুদ্রের জলে ঢাকা, তাই পৃথিবীর বাইরে থেকে তার বেশিরভাগ অংশকেই নীল রঙের দেখায়। এই জন্য পৃথিবীকে নীলগ্রহ বলা হয়। এরপর 8 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর মেরু ব্যাস ও নিরক্ষীয় ব্যাস এক নয় কেন? এর উত্তর লিখবে, পৃথিবীর আবর্তনের বেগ নিরক্ষীয় অঞ্চলে সর্বাধিক হওয়ায় কেন্দ্র বহির্মুখী শক্তির প্রভাবে নিরক্ষীয় প্রদেশ বেশি স্ফীত এবং মেরু প্রদেশে পৃথিবীর আবর্তন বেগ তুলনামূলকভাবে কম হওয়ায় সেখানে অধিক কেন্দ্রমুখী শক্তির কারণে 2 মেরু প্রদেশ চাপা হয়েছে। তাই পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাস সমান নয়। এর পরে প্রশ্ন দেখো, পৃথিবীর সর্বোচ্চ ও সর্বনিম্ন স্থানগুলি কী কী? এর উত্তর লিখবে, হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট উচ্চতা 8,848 মিটার হল পৃথিবীর উচ্চতম অংশ। আর প্রশান্ত মহাসাগরের গভীর সমুদ্রতলে অবস্থিত মারিয়ানা খাতের চ্যালেঞ্জার ডেপ গভীরতা 1033 মিটার হলো পৃথিবীর নিম্নতম অংশ। এরপরে প্রশ্ন দেখো, অভিগত গোলক কি? এর উত্তর লিখবে, যে গোলকের উত্তর দক্ষিণ দিক সামান্য চাপা এবং পূর্ব পশ্চিম দিক সামান্য ফোলা তাকে অভিগত গোলক বলে। এরপরে প্রশ্ন দেখো, জিপিএস বলতে কি বোঝো? এর উত্তর লিখবে, পৃথিবীর যে কোনো জায়গার অক্ষাংশ ও দ্রাঘিমা জানবার একটি অত্যাধুনিক ব্যবস্থা হলো জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম, যার বাংলা অর্থ হলো বিশ্বের অবস্থান নির্ণয় করার পদ্ধতি। পৃথিবীর
কৃত্রি উপগ্রহ থেকে দূর সংবেদনের মাধ্যমে এই ব্যবস্থা কার্যকারী হয়। এরপরে 52 নম্বর প্রশ্ন দেখো, জিপিএস রিসিভারে কোন কোন তথ্য ফুটে ওঠে? এর উত্তর লিখবে, পৃথিবীকে ঘিরে 6টি কক্ষপথের প্রতিটিতে 4টি করে মোট 24টি উপগ্রহ থেকে জিপিএস ব্যবস্থা কার্যকারী হয়। একটি পৃথিবীভিত্তিক গ্রহণ যন্ত্র বা রিসিভার অন্তত 4টি উপগ্রহ যাদের আবর্তন গতি পৃথিবীর আবর্তন গতির সমান থেকে পাঠানো সংকেত গ্রহণ করে। উপগ্রহগুলি 12 ঘন্টায় উত্তর দক্ষিণে সূর্য সাপেক্ষে সমাপতন কক্ষে বা পূর্ব পশ্চিমে ভূসমলয় কক্ষে একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে। এদের পাঠানো শব্দতরঙ্গ গ্রহণযন্ত্রে ধরা পড়ে এবং তার পর্দায় ভূপৃষ্ঠের নির্দিষ্ট স্থানের অক্ষাংশ, দ্রাঘিমা ও সমুদ্র সমতল থেকে উচ্চতা ইত্যাদি ফুটে ওঠে। এর পরের প্রশ্ন দেখো, জিপিএস এর দুটি ব্যবহার লেখো। এর উত্তরে 1 নম্বর পয়েন্টে লিখবে, কোনো স্থানের সঠিক অবস্থান নির্ণয়। পৃথিবীর যে কোনো স্থানের সঠিক অবস্থান নির্ণয় করতে জিপিএস ব্যবহার করা হয়। 2 নম্বরে প্রতিরক্ষার কাজে, দেশের প্রতিরক্ষার কাজে জিপিএস এর গুরুত্ব অপরিসীম। যেমন শত্রুপক্ষের অবস্থান সঠিকভাবে নির্ণয়, রকেট ও ক্ষেপণাস্ত্রের দিক নিয়ন্ত্রণে। 3 নম্বরে লিখবে বিমান ও জাহাজ যাত্রায়। বিমান ও জাহাজ যাত্রায় বিমানের পাইলট বা জাহাজের নাবিকরা এই যন্ত্র ব্যবহার করে উচ্চতা, অবস্থান ও দিক নির্ণয় করেন। এরপরে প্রশ্ন দেখো, বামন গ্রহ কাকে বলে? এর উত্তর লিখবে, IAU এর মতে 1. যেসব জ্যোতিষ্ক সূর্যের চারপাশে পরিক্রমণ করে অথচ উপগ্রহ নয়। 2. জ্যোতিষ্কটি পর্যাপ্ত ভরযুক্ত যা উদস্থিতিক ভারসাম্য বজায় রাখা ও আকৃতি তার গোলাকার হওয়ার পক্ষে যথেষ্ট। কিন্তু 3. জ্যোতিষ্কটি নিজের কক্ষপথের নিকটস্থ অঞ্চল থেকে অন্য সব মহাজাগতিক বস্তুকে সরিয়ে ফেলতে পারে না। এরপরে প্রশ্ন দেখো, পৃথিবীর গোলাকার আকৃতি একটি প্রমাণ দাও। এর উত্তর লিখবে, গোলাকার পদার্থের ছায়াও গোলাকারই হয়। চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর গোলাকার ছায়া পড়ে। কোনো গোলাকার বস্তুর ছায়াই একমাত্র গোলাকারই হয়, অর্থাৎ পৃথিবীর আকৃতি গোল। এরপরে প্রশ্ন দেখো, বামন গ্রহের দুটি বৈশিষ্ট্য লেখো। এর উত্তর লিখবে, 1 নম্বরে আয়তনে এগুলি ছোট। 2. কক্ষপথের নিকটস্থ অঞ্চল থেকে মহাজাগতিক বস্তুকে সরিয়ে ফেলতে পারে না। 17 নম্বর প্রশ্ন দেখো, প্লুটো বামন গ্রহ কেন? এর উত্তর লিখবে, সূর্য থেকে দূরত্ব অনুসারে একসময় প্লুটোকে সৌরজগতের 9ম গ্রহ হিসাবে ধরা হতো, কিন্তু নিজের কক্ষপথে কোনো মহাজাগতিক বস্তু এলে প্লুটো তা সরিয়ে দিতে পারে না বলে 2006 সালে জ্যোতির্বিজ্ঞানীরা প্লুটোকে বামন গ্রহ আখ্যা দিয়েছেন। 18 নম্বর প্রশ্ন দেখো, কুলীন গ্রহ বলতে কী বোঝো? এর উত্তর লিখবে, 2006 সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন IAU কুনীল গ্রহের একটি সংজ্ঞা দেয়। IAU এর মতে কুনীল গ্রহ হলে সেগুলি 1. যারা সূর্যের চারপাশে নির্দিষ্ট কক্ষপথে সর্বদা পরিক্রমণ করে অথচ উপগ্রহ নয়। 2. যারা পর্যাপ্ত ভরযুক্ত, উদস্থিতিক ভারসাম্য, গ্রহের অভিকর্ষজ বল ও বস্তু সমূহের বাইরের দিকে চাপ সমান হলে তাকে উদস্থিতিক ভারসাম্য বলে, বজায় রাখা ও আকৃতি প্রায় গোলাকার হওয়ার পক্ষে যথেষ্ট। এবং 3. গ্রহটি নিজের কক্ষপথের নিকটস্থ অঞ্চল থেকে অন্য সমস্ত মহাজাগতিক বস্তুকে সরিয়ে ফেলতে পারে। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।